বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে বাংলাদেশে একাধিক জল্পনা চলছে। সেদেশের সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা ধরনের গুজব রটনা এবং আলাপ আলোচনা চলছে। ফলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে। এই জল্পনা কল্পনার অবশ্য একাধিক কারণ রয়েছে। বিগত কয়েকদিনে বাংলাদেশের সেনাপ্রধানের গতিবিধি বেশ রহস্যজনক। শুরুটা কিন্তু শেষ পর্যন্ত রাজপথে আন্দোলন করে কি গণভোট নভেম্বরে এই দাবি আদায় করতে পারবে জামায়াতে ইসলামী? জামায়াতে ইসলামীকে আদৌ সেটা চায়, নাকি জামায়াতে ইসলামী আসলে অন্য কোনো আশ্বাস পেতে চাইছে? অনেক আলোচনা, অনেক উত্তেজনা, অনেক রেশারেশি, অনেক ধরনের কথার মারপ্যাচ, এরকম অনেক কিছু আমরা দেখলাম। কিন্তু অবশেষে আমরা যে আলোচনাটা করেছিলাম, যেটা বলেছিলাম যে এনসিপির সঙ্গে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছেই নির্বাচন কমিশন তাদের প্রতীকের লিস্টে শাপলাকলি অন্তর্ভুক্ত করেছে। কিন্তু অন্তর্ভুক্ত করার পরে এনসিপি নেতাদের বিভিন্ন কথাতে মনে হয়েছে যে নির্বাচন কমিশন বোধহয় একটা বিশাল অপরাধ করে ফেলেছে। কেউ কেউ বলছেন যে এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ, যেমনটা 1-11 সরকারের সময় হয়েছিল। দেখেন, 1-11 সরকার নিয়ে আমরা সবাই আলোচনা সমালোচনা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো, ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না। তার কোনো কথাই যে রাখতে পারেননি সেনাপ্রধান, সেটা এখন বুঝে গিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষও। অন্যদিকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার ভয়ানক পরিকল্পনা যে হয়েছিল সেটাও আজ কারোর অজানা নয়। মোহাম্মদ ইউনূস তাকে না জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বিদেশি নাগরিক খলিলুর রহমানকে তারই মাথার উপর বসিয়ে দেন। বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশকে তার বিরুদ্ধে লেলিয়ে দেন। এবং কিন্তু শেষ পর্যন্ত রাজপথে আন্দোলন করে কি গণভোট নভেম্বরে এই দাবি আদায় করতে পারবে জামায়াতে ইসলামী? জামায়াতে ইসলামীকে আদৌ সেটা চায়, নাকি জামায়াতে ইসলামী আসলে অন্য কোনো আশ্বাস পেতে চাইছে? মনে করে দেখুন, সেপ্টেম্বরে যখন সৈয়দ মোহাম্মদ তাহের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিজনেস ক্লাসে চড়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার বেরিয়ে এলো ভারতীয় এক পত্রিকায়। তিনি গুলশানের কার্যালয়ে বসে দিয়েছেন সেসব ছবি সহ, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছিলেন যে জামায়াতে ইসলামী তাদের কাছে 30টা আসন চেয়েছে, কিন্তু তারা এর চেয়ে অনেক কম আসন প্রস্তাব করায় এই আলোচনাটা আর দানা বাঁধেনি, এবং বিএনপি বলছে না না, আমরা এর বেশি আসন দিতে পারবো না। বাংলাদেশে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েক মাস যাওয়ার পরেই যে এদের বিবাদ বিসম্বাদগুলো নিজেরাই এরা মিটিয়ে ফেলতে পারেন, এবং তারা জানেন যে কে কি চান, কাকে কি দিলে কখন কার মুখ বন্ধ হবে। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে দেখুন যে আমরা গত কমাস ধরে, বিশেষ করে ঐকমত্য কমিশনে আলী রিয়াজের দরবার শুরু হওয়ার পর থেকেই ক্রমাগতভাবে শুনলাম জামায়াতে ইসলামী যেই সবচেয়ে বড় সংস্কারটি চায় সেটি হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। মানে এটা নিশ্চয়ই এতদিনে আমরা সকলেই জানি যে এই সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু আলী রিয়াজের দরবার ঠিক করে ফেলেছে যে বাংলাদেশের সংসদে 2টো কক্ষ থাকবে, এবং সে বিষয়ে আবার কোনো দলেরই কোনো আপত্তি নাই, কারণ সংসদ সদস্য বাড়বে, বেনিফিশিয়ারি বাড়বে, সুযোগ সুবিধা দিতে পারবে দলগুলো এমন লোকের সংখ্যা বাড়বে। কাজেই এ বিষয়ে সকলে একমত হয়েছে এবং কোনো তর্ক বিতর্ক ছাড়াই একমত হয়ে গেছে। তো জামায়াতে ইসলামীর প্রথম থেকে দাবি ছিল, মানে যাকে আমরা জাতীয় সংসদ বলে জানি, সেই সংসদ নির্বাচনটি, নিম্নকক্ষের নির্বাচনটিও আনুপাতিক প্রতিনিধিত্ব হারে হতে হবে। কারণ তারা বলে আসছিল যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া যে নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা দেয় বড় দলগুলোকে, আর ছোট দলগুলোর কোনো প্রতিনিধিত্বই নিশ্চিত করে না, সেই অবস্থায় ওই ব্যবস্থা, মানে বর্তমান প্রচলিত পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আসলে ফ্যাসিবাদের সূচনা করে। কাজেই তারা কিছুতেই সেটা মেনে নেবে না। এবং তখন দেখা যায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের এই দাবিতে তাদের সঙ্গে নানা পক্ষই একমত হয়। জাতীয় নাগরিক পার্টিও কখনো কখনো তাদের সুরে কথা বলে, এবি পার্টি সহ বিভিন্ন দলগুলো নানা সময়ে এর পক্ষে বলেন। মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তি যেমন একবার পক্ষে বলেন, আবার যখন দেখেন যে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচনের বোধহয় একটা সম্ভাবনা সৃষ্টি হওয়ার মাধ্যমে জীবনের শেষ পর্যায়ে এসে একটা এমপি হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আবার তিনি সেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের যে দাবি তা থেকে সরে আসেন। কিন্তু জামায়াতে ইসলামী
আর জামায়াতে ইসলামীর শরিক হিসেবে একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যারা একরকমের ঐক্যবদ্ধ ইসলামিক জোট তৈরির বিষয়ে আওয়াজ তুলেছেন, সেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু এক সুরে ক্রমাগতভাবে এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে দাবি অব্যাহত রাখেন। আর বিএনপি ক্রমাগত বলতে থাকে যে পিআর পদ্ধতির নির্বাচন কিছুতেই হতে পারে না, এই জামায়াতের মতো দলগুলো যারা একটা সিটও পাবে না তারা শুধু এই পিআর বলছে। এবং বিএনপির নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি তারেক রহমানও পিআর পদ্ধতির বিষয়ে অনেকবার কথা বলেছেন। তিনি বলেছেন এই পিআর পদ্ধতিই নাকি ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ ক্রমাগত বলতে থাকেন যে এই পিআর নিয়ে যে জামায়াতে ইসলামীর দাবি সেটা হচ্ছে আসলে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র। সেপ্টেম্বর মাসে এসে কিন্তু জামায়াতে ইসলামী আন্দোলনে যাওয়ার রাজপথে, মানে তখনও আলী রিয়াজের দরবারে চলছে আলোচনা, ঐকমত্যর প্রচেষ্টা চলছে, জুলাই সনদের খসড়া তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলো নিয়মিত বসছেন সেই দরবারে, কিন্তু জামায়াতে ইসলামী 8টি দলকে নিয়ে তখন যুগপৎ আন্দোলনে গেল এবং তাদের মূল দাবি ছিল পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করতে হবে। এবং মনে রাখবেন সেটা কিন্তু নিম্নকক্ষে, এবং সেই মানে 8টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যোগ দেবে কি দেবে না এই নিয়ে নানা রকম উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত এনসিপি যোগ দেয় না, কারণ এনসিপি কিছুতেই জামাত ঘেঁষা হিসেবে এই তরুণেরা নিজেদেরকে কোনোভাবে পরিচিত করতে পারেন না। আর তাদেরও প্রত্যাশা শেষ পর্যন্ত বিএনপির নমিনেশনে বা বিএনপির কাছ থেকে যদি কিছু আসন নিশ্চিত করা যায়, মানে কেউ ঠিক বিএনপিকে ঘাটাতে চান না সেভাবে, কাজেই তারাও শেষ পর্যন্ত জামাতের সাথে সেই আন্দোলনে যান না। কিন্তু জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজপথে নামে সেপ্টেম্বরে ঘোষণা দিয়ে, এবং তাদের সঙ্গে মামুনুল হকের, মানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দল, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো বেশ কয়েকটি ইসলামী দল সংযুক্ত হয়, যারা সকলে বলেন যে তারা যুগপৎ আন্দোলনে নেমেছেন। জামায়াত ইসলামী মূল দুটো দাবি করে, এক, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশও বারবার এটা বলে। জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তো রীতিমতো বলেন যে যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি না পায় তাহলে তিনি ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবেন, কারণ তাহলে এত সময় নষ্ট হলো কি করে, এবং কিছুতেই তারা 72-এর সংবিধানের অধীনে নির্বাচনে যাবেন না, কাজেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দিতে হবে। আর তাদের আরো বড় দাবি, সেই জুলাই সনদের মাধ্যমে ভিত্তি পাবে হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন, সেই পদ্ধতিতে নির্বাচনে যেতে হবে। কি বিস্ময়কর দেখেন, জামায়াতে ইসলামী কিন্তু যখন জুলাই সনদ স্বাক্ষর করলো তখন তাকে মেনে নিতে হলো যে জুলাই সনদে পিআর পদ্ধতির নির্বাচন নাই। জামায়াতে ইসলামীর জন্য একে কি আপনি একটা বিরাট আপোষ বলবেন? কোন প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে এই বিরাট দলটি, যারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সর্ববৃহৎ প্রতিপক্ষ হয়ে উঠেছে, সেই দলটি কোন সূত্রে, কোন আশ্বাসে এই বিষয়টি মেনে নিল যে পিআর পদ্ধতির নির্বাচন আর হবে না নিম্নকক্ষে, কিন্তু তারা জুলাই সনদ গিয়ে হাসি মুখে স্বাক্ষর করলো ঠিক বিএনপির মতোই। আর তখন নাহিদ ইসলামরা, জাতীয় নাগরিক পার্টি, যারা সই করলো না, কারণ জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত না হয়ে তারা সই করতে রাজি হলো না, তারা তখন বলে বসলো এই অক্টোবর মাসে যখন জুলাই সনদটি স্বাক্ষরিত হলো 17 তারিখ, তখন তারা বলে বসলো যে জামায়াতে ইসলামীর এটা একটা নাশকতা ছিল, সংস্কার প্রস্তাবের মূল আলোচনাটা সারাক্ষণ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, পিআর পদ্ধতি এই নিয়ে আলোচনাটাকে রেখে শেষ পর্যন্ত জুলাই সনদটিতে এসব না পেয়েও তারা স্বাক্ষর করার মাধ্যমে এটা বুঝিয়েছে যে তাদের এই দাবিটার মধ্যেও কোনো তাদের তেমন জোরালো দাবি ছিল না, এটা একটা সময় নষ্ট বা এটা একটা নাশকতা ছিল, তাই বুঝেছি আমি নাহিদ ইসলামের ওই কথায় জামায়াতে ইসলামী খুব চেতে উঠলো বটে। মিয়া গোলাম পারোয়ার, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল, তিনি বলে বসলেন যে এনসিপি জন্ম নিয়েই বাপের বিরুদ্ধে কথা বলছে, কারণ তারা জানেন যে এই নেতৃবৃন্দকে, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের অনেককেই ছাত্র শিবির তৈরি করে দিয়েছে, বেশিরভাগকেই, এবং অনেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ একরকমের পৃষ্ঠপোষকতায় সমর্থনে তারা তৈরি হয়েছেন, নেতা হয়েছেন, কাজে জামাত সেই উত্তর দিল বটে, কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত পরিষ্কার করলো না যে কোন অবস্থায়, কোন প্রেক্ষিতে, কোন আশ্বাসে, আমি বারবার আশ্বাস শব্দটা ব্যবহার করছি কারণ রাজনীতিতে কিছু না পেয়ে তো কোনো দল আপোষ করে না, জামায়াতে ইসলামী কোন আশ্বাসে এই পিআর ছাড়া, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়াও নির্বাচনে রাজি হলো। তবে জুলাই সনদ স্বাক্ষর করার পরেও তারা আবার মনে করিয়ে দিল যে আইনি ভিত্তি না দিলে, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে তারা ক্ষুব্ধ হচ্ছে, এবং সেখানে গিয়ে আবারও জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর মতামতে একটা ঐক্য হলো, যেখানে দুদলই জুলাই সনদের আইনি ভিত্তির দাবিটিকে সামনে নিয়ে এলো, এবং আলী রিয়াজ এই সময়টায় এমন একটা বাস্তবায়ন আদেশ খসড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দিলেন, যেখানে তিনি সরাসরি বললেন গণভোট হতে হবে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে, যেই দাবিটা কিন্তু জোরালো দাবি ছিল জামায়াতে ইসলামী এবং এনসিপির যে দাবি গণপরিষদ নির্বাচন আগে করে একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করতে হবে, সেইটাও রইল আলী রিয়াজের প্রস্তাবে। আলী রিয়াজ বললেন আগামী সংসদ নির্বাচন থেকে সাংবিধানিক সংস্কার কমিটি গঠন করে এরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করে নেবেন, এবং যদি গ্রহণ না করে নতুন সংসদ, তাহলে 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি সনদের ওই প্রস্তাবগুলো 48টি সংস্কার প্রস্তাব সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এরপর দেখেন এখন জামায়াতে ইসলামী বলছে যে গণভোটটা, সেটাও কিন্তু তাদের পুরনো দাবি, গণভোটটা হতে হবে সংসদ নির্বাচনের আগে, এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে যে গণভোট হতে হবে সেটাও তারা বহু মাস ধরে বলে আসছে। এমনকি রাস্তায় যে নেমেছিল তার মধ্যে যা যা দাবির কথা তারা বলেছিল সেই দাবিগুলোর মধ্যেও কিন্তু এই গণভোট প্রসঙ্গও ছিল। এখন তারা বলে দিয়েছে তারা নভেম্বরে গণভোট চায়। এখন জামায়াতে ইসলামী বলছে এজন্য তারা রাজপথে আন্দোলনে যাবে, কারণ এখন তারা বুঝতে পারছে বিএনপি কিছুতেই গণভোট নভেম্বরে মানে সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানে রাজি হচ্ছে না, এবং তারা মনে করছে সরকারের সঙ্গে বিএনপির একটা আপোষ রফা হয়ে গেছে, যার প্রেক্ষিতে নির্বাচনের দিনেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। প্রথম আলোর মতো অনেক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম লেখা শুরু করেছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকেও নাকি এই আলোচনাটাই হয়েছে যে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত ফয়সালা দেবেন যে ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। এবং কেউ কেউ বলছেন যে এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ, যেমনটা 1-11 সরকারের সময় হয়েছিল। দেখেন 1-11 সরকার নিয়ে আমরা সবাই আলোচনা সমালোচনা করি, কিন্তু তখন মনে হয় আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন একটা ঘটনা বলি, তখনকার আর্মির শাসন আর এখনকার আর্মির শাসনে বাংলাদেশের পার্থক্যটা কোথায়? তখন আমার এরকম বড় বড় চুল ছিল, যারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছেন অনেকেই তখন আমার চিনতেন। আমি চুলে ঝুটি করতাম, আর মানে 2007 দিকে, যে সরি 8-9 দিকে 1-11 সরকার যখন আসলো, হ্যাঁ, তো আমি একটা চশমা ছিল MP3, একটা ওয়ালটন হুন্ডা ছিল। আমি একদিন পালপাড়া ব্রিজ থেকে হুন্ডাটা চালায় আসতেছি, ভাই মাঝখানে আর্মির গাড়িটা দাঁড়াইলো, মানে আমার সিগন্যাল দিল, চুল কাটার জন্য সোজা আলটিমেটাম দিল। এরপরে লাইসেন্স চেক করলো, নাই, পায়ের মধ্যে আমার ক্যাটস নাই, লুকিং গ্লাস খোলা, সামনে একটা পুকুর ছিল, বলো যে 3টা ডুব দিয়ে আসো। আমি মনে করলাম যে ভাই বহুত কাকুতি মিনতি করছি, কিন্তু 3টা ডুব আমার দেওয়াইলই। শুধুমাত্র আমি না, তখন হয়তো কি বাসের সাথে যদি কেউ যাত্রী নিত, সামনের ট্যাক্সি বা সিএনজিতে যদি অতিরিক্ত কেউ নিত, এইভাবে কিন্তু শাসন করতে, এক রিক্সাতে 3 জন উঠলেও কিন্তু পিটাইতো মানুষ। এক ধরনের আর্মি বা ওই শাসনামলটার প্রথম দিকে বাহবা দিছিল, কিন্তু আর্মিদের তৎকালীন প্রেক্ষাপটে প্রথম কিন্তু এই মহিউদ্দিন ফখরুল সরকার প্রথম দিকে মানুষের হৃদয় জয় করে ফেলছিল। অবৈধ স্থাপনা, বাজার পাটে যা আছে সব গণহারে ভাঙচুর করলো, একটা সময় ট্র্যাকলেস হয়ে গেল। এইবার আমাদের সেনাবাহিনী কিন্তু মাঠে আছে গত 15 মাস ধরে, কিন্তু কিছু কিছু এলাকায় এরকম ডর ভয় থাকলেও অনেক এলাকায় সেনাবাহিনী যে মাঠে আছে এটার ইফেক্ট আসলে পড়ে না। যদিও সেনাবাহিনী খবর পেলে সাথে সাথে যায়, কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, ঘটনা ঘটতেছে। এখন এই যখন পরিস্থিতি, তো এই যে জাতীয় নির্বাচন ডক্টর ইউনূস করবেন, তো তিনি কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিতে পারবেন? এখন প্রকাশ্যে মপটপ হয়, একটু কমে আসছে, কিন্তু আটকানো তো যাচ্ছে না, গুলি করে মেরে ফেলতেছে মানুষ, অনেক কিছু ঘটতেছে গত 1.5 বছরে। এগুলো কি কমছে নাকি বাড়ছে? এই সরকার আসার পরে কেন হচ্ছে? তার মানে মানুষ কন্ট্রোল না, মানুষ আইনের মধ্যে থাকা লাগে, শাসনের মধ্যে। ছাইরা দিবেন আউলাইব, আর জাতে তো বাঙালি। এখন আউলাইন না জাতিরে ঠিক করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে রাতের মিটিং এর পরে, আমার কাছে মনে হয় খুব বেশি কাজে দিবে না, তবে রানিং অবস্থা থেকে বেটার হবে। এখন আবার বেটারও হইতে পারে কখন? যে সেনাবাহিনীর প্রতি এখন কি হার্ড অ্যান্ড রুলস করার জন্য কি কোনো রুলস আছে যে তোমরা হার্ড পর্যায়ে থাকো মাঠে, নাকি ঢিলাঢালা পর্যায়ে? আমার মনে হয় এখন ঢিলাঢালা পর্যায়ে আছে। হার্ড হইলে সেনাবাহিনীতে একটা পাবলিকের মুখ বের হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। তবে নির্বাচনের আগে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনা, নৌ, বিমান বাহিনী, আপনারা সকালে নিউজটা দেখছেন যেটা বৈঠক হয়েছিল গতকালকে রাতে, 94,000 সদস্য 3 বাহিনীর আপনার নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনাবাহিনী, 2,500 নৌবাহিনী, 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় একটি কোম্পানি সেনা মোতায়েন থাকবে। আর আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছুই এখানে আমরা আলোচনার মধ্যে আসছে। বাট আমার বক্তব্য হচ্ছে কি, গত 15 মাস সেনাবাহিনী যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশ দেখেন যতটুকু এখনো ঠিকঠাক আছে, অনেক জায়গায় পুলিশের পাত্তা দেয় না, সেনাবাহিনীর মানে হস্তক্ষেপ লাগে। আস্তে আস্তে পুলিশও তাদের অবস্থান শক্ত করছে, অনেক দিকে তারা ক্যাপাবল হয়ে উঠতেছে। এটা সময় লাগবে, একটা রাজনৈতিক সরকার আসলে এটা আরো শক্ত হয়ে যাবে। বাট এই সিচুয়েশনে যদি 94,000 সদস্য মাঠে থাকে আর তাদের হাতে যদি একটা পাওয়ার দেওয়া হয়, আমার ধারণা একদিকে এটা আমার ধারণা মনে হয়, বাট পাওয়ারটা দিতে হবে, পাওয়ার, সুপ্রিম পাওয়ার তাদেরকে দিতে হবে। কারণ আপনি ভাই বন্দুক দিয়ে রাখলেন, কিন্তু ওই যে উপরের অফিসারের কথা ছাড়া গুলি করা যাবে না, তাহলে তো আবার ঝামেলা। আবার গুলি করলো এখন ঝামেলা, যদি কেউ ভোটার বাক্স নিয়ে দৌড় দিতেছে, হ্যাঁ গুলি করলে তো পায়টাই করার রুলস আছে। বা এখন যদি না প্রতিবার আপনি মেশিন দিয়ে রাখছেন, উপর থেকে পাওয়ার ছাড়া করে রাখছেন, তো লাভ হলো কি? বন্দুক দিচ্ছেন, ভিতরে ম্যাগজিন নাই। সেনাবাহিনী এদেরকে নামানোর পরে আছে অলরেডি যারাই আছে, বাট বাকিদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে। তাহলে আশা করি 94,000 সেনা সদস্য দলমত নির্বিশেষে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কাজ করে সম্ভব। পুলিশ তো আছেই, এর পাশাপাশি র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, আরো কিন্তু ফোর্স আছে। তবে এগুলো হচ্ছে মূল যে থাকে না, যে মূল পাওয়ার বেস ক্যাম্প যেটা, এটা হচ্ছে এটা। তো আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মানুষ সোজা হয়ে যাবে, নির্বাচন ভালো হবে। বাট রাইট নাও যেভাবে সেনাবাহিনী ভূমিকা পালন করছে কম বেশি সন্তোষজনক, কিন্তু নির্বাচনমুখী ইস্যুতে সন্তোষজনক না। হোপসো তাদেরকে ওই সুপ্রিম পাওয়ার দিবে। দেখা যায় কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।
অনেক আলোচনা, অনেক উত্তেজনা, অনেক রেশারেশি, অনেক ধরনের কথার মারপ্যাচ, এরকম অনেক কিছু আমরা দেখলাম। কিন্তু অবশেষে আমরা যে আলোচনাটা করেছিলাম, যেটা বলেছিলাম যে এনসিপির সঙ্গে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছেই নির্বাচন কমিশন তাদের প্রতীকের লিস্টে শাপলাকলি অন্তর্ভুক্ত করেছে। কিন্তু অন্তর্ভুক্ত করার পরে এনসিপি নেতাদের বিভিন্ন কথাতে মনে হয়েছে যে নির্বাচন কমিশন বোধহয় একটা বিশাল অপরাধ করে ফেলেছে। কিন্তু অবশেষে আজকে প্রমাণ হলো যে এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নির্বাচন কমিশন তাদের প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করেছিল। আজকে যখন এনসিপি নেতারা বললেন শাপলাকলি তারা নিচ্ছেন, তাদের মার্কা শাপলাকলি হচ্ছে, সেই কথাটা স্বাভাবিকভাবে বললে বেশ ভালো হতো। কিন্তু সেটা না বলে একটু অস্বাভাবিকতা যখন দেখা গেল যে এই শাপলাকলি আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে, এমনকি শাপলাকলিও সরকার গঠন করতে পারে, তখন আপনার প্রশ্ন উঠতেই পারে যে রাজনীতির ক্ষেত্রে এই অযাচিত কথার খেল, এই যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সেখান থেকে কি আদৌ বের হতে পেরেছে এনসিপি নেতারা, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার কথা বারবার আমাদেরকে বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন? সেই আলোচনা করার চেষ্টা করব, করে বোঝার চেষ্টা করব কি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কদিন আগেই নির্বাচন কমিশন যখন তাদের প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করলো, তখন আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই শাপলাকলি অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে প্রমাণ হলো এনসিপি যখন ঘোষণা করলো শাপলাকলি তারা নিচ্ছে, তার মানে নাটকের অবসান ঘটলো। কিন্তু এনসিপি মানে নির্বাচন কমিশন যখন শাপলাকলি প্রতীকটা তাদের প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করলো, তখন এনসিপি নেতারা কি বলেছিলেন? এনসিপি নেত্রী সামান্তা শারমিন বললেন, শাপলাকলি দিয়ে আমাদেরকে শিশু হিসেবে জাহির করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে বাচ্চা হিসেবে বলা হচ্ছে যে কলি ফোটেনি, তোমরা এখনো ফোটোনি, তোমরা এখনো বাচ্চা আছো। এই যে এই ধরনের কথা। আবার অন্যান্য নেতারা আজকে দুপুর পর্যন্ত সদর্পে বলেছেন শাপলাকলিতে কাজ হবে না, এটা নির্বাচন কমিশনের এই খেলা খেলে লাভ হবে না, শাপলাই দিতে হবে। তাতে মনে হচ্ছিল যে শাপলা বোধহয় নির্বাচন কমিশন দিয়েই দিল তাদের। কিন্তু আমাদের কথাটাই সত্য হলো যে এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নির্বাচন কমিশন শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেছিল, আজকে যেটা এনসিপি গ্রহণ করলো। কিন্তু এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বললেন নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং শেষে, সেটা বেশ মজার, এবং সেটা যদি হয় তাহলে বিএনপির জন্য একটা বিপদ অপেক্ষা করছে। কি বললেন তিনি? শিরোনামটা আগে দেখেন। সেখানে বলা হচ্ছে নির্বাচনে ধানের শীষ ও শাপলাকলি হাড্ডাহাড্ডির লড়াই হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ আগামী নির্বাচনে ধানের শীষের সঙ্গে শাপলাকলি হাড্ডাহাড্ডি লড়াই করবে। হয়তো ধানের শীষ মানে 151টা আসন পাবে, শাপলাকলি হয়তো 149টা আসন পাবে। ব্যাপারটা এরকম। হাড্ডাহাড্ডি লড়াই বলতে তো আমরা সেরকমই বুঝি, সেরকমটাই হয়তো বোঝাতে চাইলেন। কিন্তু আলাদা করে এই আজকের পত্রিকাতেই ব্যবহৃত ছবিটা আপনারা দেখুন, যেখানে আজকের তরতাজা ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তো বটেই, তার পেছনে তাকে হাসনাত আবদুল্লাহর এক্সপ্রেশন এবং চেহারার অবস্থাটা দেখুন যে কতটা বিমর্ষ তারা। অর্থাৎ এই যে এত নাটকের পরে, শাপলাকলি অন্তর্ভুক্ত করার পরেও যত নাটক এবং যত কথার ফুলঝুরি আমরা শুনেছি তাদের কাছ থেকে, তাতে আমাদের কাছে অন্যরকম মনে হয়েছে। কিন্তু এটা যে নির্বাচন কমিশনের সঙ্গে এবং সরকারের সঙ্গে পূর্ব সমঝোতারই ফসল, সেটা বুদ্ধিমানেরা ঠিকই বুঝতে পেরেছেন। আমরা বলেছিলাম যে শাপলাকলি তাদের প্রতীক হবে, এবং প্রচারে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে শাপলা অনেক বড় করে লেখা হবে, কলিটা হয়তো শাপলাকলির যে বোঁটার উপরে ছোট্ট করে লেখা হবে কলি। আলটিমেটলি তারা শাপলা হিসেবেই এটাকে প্রচার করবে। যাই হোক, কিংবা আবার শাপলাকলি যদি বলে তাহলে একটা ছন্দের ব্যাপার তৈরি হতে পারে। প্রতীক হিসেবে শাপলাকলি অবশ্যই খারাপ কিছু নয়। নির্বাচন কমিশনকে একটা জায়গায় সাধুবাদ দিতে হয় যে তারা দুই কুল রক্ষা করতে পেরেছে, এটা এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রশংসা করতে হয়। এনসিপির যে জিদ এবং তাদের যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তারা যেহেতু নেতৃত্ব দিয়েছে, তাদের ওই অধিকারের জায়গা বাস্তবায়ন করা, যে আমরা চাচ্ছি, আমরা জুলাইয়ের স্টেক হোল্ডার, আমাদেরকে কেন দেবে না, এই দাবির ওপরেও যেমন তারা সম্মান দেখিয়েছে। আবার বাংলাদেশের জাতীয় প্রতীক, সেনা, নৌ, বিমান, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সব বাহিনীর প্রতীকের যে মূল উপজীব্য শাপলা, ফুটন্ত শাপলা, সেই শাপলাকে তারা একটু হলেও সেভ করতে পেরেছে। তারা ফুটন্ত শাপলা দেয়নি, শাপলার সঙ্গে কলি শব্দটা যোগ করে দিয়েছে, যে শাপলা মানে অফুটন্ত হবে, ফুটবে না, এবং তার সঙ্গে একটা বোঁটা থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে মানে নির্বাচন কমিশন দুই কুলি রক্ষা করতে পারলো। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছেন সেটা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আগারগাঁতে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি। প্রতীকের তালিকা সংশোধন করে সাদা শাপলা ও শাপলাকলি প্রতীকের জন্য ইসিতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। মানে আবার সাদা শাপলা শাপলাকলি প্রতীকের জন্য আবেদন করা হয়েছে, এটা জানিয়েছেন। তার মানে তারা নিজেরাই শাপলাকলির জন্য আবেদন করেছিল।
এই হচ্ছে অবস্থা তাদের, এবং তারা জানিয়ে দিয়েছে শাপলাকলি নেব। কিন্তু শাপলাকলি দেওয়ার পরে যেভাবে তারা কথাবার্তা বলেছে তাতে কি মনে হয়েছিল আমাদের? তাতে মনে হয়েছিল যে একটা বিশাল বড় অপরাধ করে ফেললো নির্বাচন কমিশন। সেই অপরাধের তাদের কোনো ক্ষমা নেই। তারা প্রয়োজনে তারা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে এবং এই নির্বাচন কমিশনকে গদি থেকে ফেলে দেবে, ফেলে দিয়ে নতুন নির্বাচন কমিশন এনে তারপরে তার কাছ থেকে শাপলা তারা আদায় করেই ছাড়বে। এই যে রাজনীতিতে অহেতুক জিদ, হ্যাঁ তারা তরুণ, তাদের এখনো রক্ত গরম, তাদের বোধগম্যতা কিংবা পরিস্থিতি বোঝা, বাস্তবতা বোঝার ক্ষেত্রে গরম রক্ত হয়তো একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের মতো করে ধীর স্থিরভাবে চিন্তা না করতেও পারে, সেই ক্ষেত্রে একটা ব্যাপার থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে যত জল ঘোলা করা হলো, সেই জল ঘোলা করাটা রাজনীতির মাঠে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা তারা যে ধরনের কথা বলে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকেই বলেছেন যে আগে বিএনপিকে আমরা যে পবিত্র পানি, আমাদের জমজমের পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করেছিলাম, ধোয়ার চেষ্টা করেছিলাম, এখন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে ধোয়ার ব্যবস্থা করতে হবে। এই যে অশালীন, অশ্লীল, অশ্রাব্য কথাগুলো, এই কথাগুলোই তাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হচ্ছে। এবং সব থেকে বড় ক্ষতির কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, সেই স্বপ্ন ধাক্কা খাচ্ছে। কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তে একজন রাজনীতিবিদ শালীনভাবে কথা বলবেন, মানে অন্যকে সম্মান জানিয়ে কথা বলবেন, এটাই আমরা প্রত্যাশা করি, যেটা তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। প্রত্যাশা করব যে ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা পাবো। দর্শক, এ ব্যাপারে আপনার বক্তব্য, আপনার যে অভিমত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।